মর্মান্তিক দৃশ্য আমি দেখে এসেছি আমার লাইফে, আমি দেখিনি। সুইসাইড করলে তো কেউ তার ড্রেস খুলে সুইসাইড করবে না, যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না, এটা আনবিলিভেবল। এই সঞ্জয় রায় কোথা থেকে ধরল? সেই লোকটা তখনও প্লাটিনাম জুবিলি বিল্ডিং বা আরজি কর ক্যাম্পাসে থাকবে, এইটা আমি ভেবে খুব অবাক। স্বাস্থ্য ভবনের উচিত ছিল আরজি কর থেকে পোস্টমর্টমটাকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে পড়া উচিত ছিল। সন্দীপ বাহিনীর গায়ের জোর, ক্ষমতা দেখিয়ে এটা করে। এই যে চাঁদাবাজি, জুলুমবাজি, এর শিকার কিনা মেয়েটা, এবং মেয়েটা কোনো কিছু হয়তো প্রোটেস্ট করেছিল, সেটার জন্য কোনো শিকার কিনা। হেলথ সিন্ডিকেট যেভাবে পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, এরপরে তো মানুষের ট্রিটমেন্ট হবে না। সিএম কি হবে? আমাকে দুটো গুলি মারবে। আরজি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের পর একাধিক প্রশ্ন উঠেছে তথ্য প্রমাণ লোপাট নিয়ে। আর এই প্রশ্নের মধ্যেই যেমন একাধিক নাম উঠে এসেছে, তেমনই এই হাসপাতালের কর্মরত চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা প্রত্যেকেই বারবার সরব হচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরজি কর হাসপাতালে কর্মরত চিকিৎসক তাপস প্রামাণিক। দাদা, একেবারে প্রথম প্রশ্ন, আপনি 8 তারিখ গভীর রাত বা 9 তারিখ যেদিনই বলেন যে ঘটনাটা ঘটেছে, আমরা প্রত্যেকে জানি, আপনি তখন কোথায় ছিলেন? আমি এমার্জেন্সিতেই ছিলাম। অ্যাকচুয়ালি আমি মেডিকেল অফিসার আরজি করের হেলথ সার্ভিস ক্যাডার। আমার এর আগের পোস্টিং ছিল হচ্ছে নেফ্রোলজিতে। 1.5 মাস আগে একটা বিশেষ কারণে আমি ওখান থেকে শিফট করি বলতে আমি বাধ্য হই, কারণ এই আরজি করের লাস্ট 3 বছর যেটা চলছিল সেটা ঠিক চলছিল না, এবং আমার নিজেরও একটা লাইফ থ্রেট এরা দিয়ে রেখেছিল, এবং বাধ্য হয়ে। এরা বলতে কারা? সন্দীপ বাহিনী দুজন আমি নাম বলছি। এরা তো একটা বেসিক্যালি সিন্ডিকেট, দে আর নট ডক্টরস, এরা ক্রিমিনাল। দুটো ছেলে, একজন হচ্ছে আশিস পান্ডে আর হচ্ছে সূর্যেশ দাস। আমি যখন আমার যে অথরিটি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ঘরে একদিন বসে আছি, তো হঠাৎ করে ওরা তখন আমার উপরে প্রায় ঝাঁপিয়ে পড়াম, যে আমাকে পুরো থ্রেট করা হয় যে আমি সন্দীপ ঘোষের এগেনস্টে কেন কথা বলেছি, এবং আমাকে আলটিমেটলি বলে কলার ধরে প্রিন্সিপালের ঘরে ঢুকে নিয়ে যাবো। তখন আমি বেরিয়ে আসি, এবং সেখানে অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট চুপচাপ দাঁড়িয়ে দেখে, এবং তারা ডিকটেট করছে যে এই ছেলেটার সাথে কথা বলবেন না, এ হচ্ছে সন্দীপ ঘোষের বিরোধে কথা বলেছে। আমি বললাম, ভাই দেখো, তোমাদের সাথে আমার কোনো কথাও হয়নি, এবং তোমাদের ফেস টু ফেসও হয়নি, তো তোমরা এটা আমাকে এরকম করছো কেন? আমি তো এখানে বসে আছি। ওরা কোনো কথা শুনবেই না, আমাকে ইনক্লুডিং মার্ডার থ্রেটও করা হয়, এবং পরবর্তীকালে আমি যে আশিস পান্ডে, সূর্যেশ দাস, এরা আপনাকে খুনের হুমকি দিয়েছেন। তো তারপরে এটা এই 3-4 মাস হবে, এক্সাক্ট ডেটটা তো বলতে পারবো না। তো আমি তখন বুঝে গেছি যে তখন আমি চেষ্টা করলাম যে আমাকে হঠাৎ করে এদের সাথে তো কোনো তর্ক বিতর্ক নেই। হ্যাঁ, আমি সন্দীপ ঘোষের এগেনস্টে বলেছি, কিন্তু এই ছেলেগুলো আমার পরে ক্ষিপ্ত হলো কেন? তো তখন আমি একটা কাজ করলাম, আমি জানার চেষ্টা করলাম। তো বিভিন্ন সূত্র মারফত যেটা দেখা গেল, আমি যে ডিপার্টমেন্টে কাজ করেছি, হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন কানাইলাল কর্মকার, নেফ্রোলজি ডিপার্টমেন্টের আমার যে হেড, তো তার আমি জানি না সে কি। এরা তো আরজি করে এখন যারা প্রফেসর আছে তারা সবাই সন্দীপ ঘোষের কথায় ওঠে আর বসে, তাদের স্পাইনও নেই, তারা একদম শেমলেস। তো আমি যার আন্ডারে কাজ করেছি, আর একটা হালকা কানেকশন পাওয়া গেলো, সেই আমাকে অ্যাপ্রোচ করেছিল, কারণ ডিপার্টমেন্টের বিভিন্ন কারণে আমি ছেড়ে দিতে চেয়েছি। তো উনি আমাকে ওদেরকে অ্যাপ্রোচ করেছিল থ্রেট করার জন্য। তারপরে আপনি আমি বলতে চাইছি, এই যে খুনের হুমকি আপনি পেলেন, আপনি একজন কর্মরত চিকিৎসক, আপনাকে আপনার হাসপাতালের প্রিন্সিপালের যে গোষ্ঠী, তারা আপনাকে খুনের হুমকি দিল আপনি বলছেন। এই ভয়ানক অভিযোগ করার পর আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করলেন। এবার ওই 8 তারিখ গভীর রাতে আপনি যেখানে ডিউটি করছেন, এবার আমি তখন অফিসিয়ালি এবার ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের মেডিকেল অফিসার, কিন্তু আমাকে এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসাবে ওই দিন ডিউটি দেওয়া হয়। আর এমার্জেন্সি যারা পার্মানেন্ট ফ্যাকাল্টি বা পার্মানেন্ট যারা এমার্জেন্সি মেডিকেল অফিসার, তাদের একজন ছিলেন না, সেদিন ছুটিতে ছিলেন, তাই আমাকে নিয়ে আসা হয় অ্যাডিশনাল চার্জে। মানে আমি ওখানকার রেগুলার ইএমও নই। তো এবার আমি 3 বছর বাদে নাইট করছি, আমার বেশ কিছু হেলথ কমপ্লিকেশন থাকার জন্য নাইট করা আমার বারণ ছিল। তো ওই রাতে আমিই ছিলাম রাত 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। কোন ফ্লোরে ডিউটি করছে? আমি গ্রাউন্ড ফ্লোর, যেটা জেনারেল এমার্জেন্সি। মানে প্রথমেই পেশেন্টকে যেখানে অ্যাটেন্ড করতে হয়, এই যে আমাদের যে 8তলা বিল্ডিংটা দেখছেন, যে ধর্না মঞ্চটা, যে বিল্ডিংয়ের সামনে, ওই বিল্ডিংয়ের 1তলা, যে বিল্ডিংটা ভেঙে ফেলেছে যে ফ্লোরটা, ওখানে আমাদের ইএমও ডিউটি হিসাবে দিতে হয়। তো আলটিমেটলি যেটা হলো, আমি 8টা পর্যন্ত ডিউটিতে, পরের দিন সকাল 8টা পর্যন্ত ছিলাম। এবার আমার পরের হ্যান্ড ওভার ছিলেন ডক্টর পলি সমাদ্দার ম্যাডাম, আমি তাকে হ্যান্ড ওভার দিই। এবার সকালে যাওয়া হয়, কলিগ আসলে একটু চাটা খেয়ে আমি 9টার সময় বেরিয়েছি। আমি ঘরে যাওয়ার পরে ফ্রেশ হয়ে 11টা 45 নাগাদ
ওইরকম একটা অ্যাপ্রক্স টাইম তো এক্সাক্ট টাইম মনে নেই, অ্যাপ্রক্স হিসাবে 11:15 হবে। একটা গ্রুপে মেসেজ দেখলাম যে কেউ একজন আরজি করে রাতে এরকম ইনসিডেন্ট ঘটেছে। আমি সাথে সাথে দেখলাম এটা তো একমাত্র জানবে আমাদের এমার্জেন্সি মেডিকেল অফিসার, আমার যে কলিগ যার সাথে আমি কথা বলে এলাম। তো আমারই ডিউটি আওয়ার্সের টাইমে কোনো একটা ঘটনা ঘটেছে, অথচ আমরা কিছুই জানি না, সব জায়গায় ছড়িয়ে গেছে। তো আমার তখন হঠাৎ করে আমি ঘুম টুম থেকে মানে ঘুমোতে গিয়েও আর ঘুমালাম না। তো আমি তখন ম্যাডামকে ফোন করলাম, তখন বললো এই ব্যাপার। তারপর তুমি যেই বেরিয়ে গেলো তার ঠিক পরেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট এসেছিলো, এসে টাইমগুলো আমার ঠিক বলা এই 10টা 10:30 অ্যারাউন্ড কিছুটা হবে। তো এসেছিলো, এসে আমাকে বললো একজন পিজিটি মারা গেছে, তো নেক্সট ফর্মালিটি কি। এবার যেহেতু এরকম একটা কেস হয়েছে, তো উনি গিয়ে মোটামুটি বডিটাকে যখন দেখেছে, দেখে বলছে আমি নিজে মানে দেখে আমার পক্ষে আর ওটাকে দেখা সম্ভব হয়নি। মানে দেখা বলতে আমি দেখেছি, আমি মানসিকভাবে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো, কারণ আমারও দুটো মেয়ে আছে, যে মর্মান্তিক দৃশ্য আমি দেখে এসেছি আমার লাইফে আমি দেখিনি। কারণ আমরা তো যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে বিভিন্ন ডেড বডি বা অন্যান্য বডি দেখেছি, কিন্তু একজন ডিউটিরত অবস্থায় কোনো মেয়ে ওই রকম অবস্থায় পড়ে আছে, এবং সেটা দেখার পরে মানে আমি মানে মানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের বক্তব্য যে বলছে ওই মর্মান্তিক দৃশ্য আমি দেখে আর ওখানে আমার পক্ষে দাঁড়ানো সম্ভব ছিল না, তারপর ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে। উনি কেমন দেখলেন সেই পরিস্থিতি, সেটাকে আপনাকে বলেছিলেন? এইটা তো যেটুকু বলেছে, এই ব্যাপারগুলো ডিসক্লোজ করা উচিত নয়, কারণ এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, সেই ব্যাপারে আমি জানলেও আমি বলতে পারি না, এগুলো অফিসিয়ালি বলা কাউকেই উচিত। অনেকেই বলছেন সেটা বলছে, দেখুন আমি একজন ডক্টর হিসাবে একজন উনি যেটা দেখেছিলেন, দেখুন একটা থিওরি তখন ঘোরাফেরা করছে সকালবেলা যে সুইসাইড করেছে। বডিটা কেউ সুইসাইড করলে তো কেউ তার ড্রেস খুলে সুইসাইড করবে না, এটা কোনোদিন হতে পারে না। আমি তখন বললাম ম্যাডাম বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে যে এটা নাকি সুইসাইডের থিওরি, এটা কে আনলো? তো বলছে আমিও তো অবাক, আমি তো এটা বলিনি সুইসাইডের কথা, সুইসাইড তো হয় না, অ্যালিস্ট সুইসাইড হয়। কিন্তু এই যে বডিটা, এটা কোনো অংশে অ্যালিস্ট সুইসাইড হতে পারে না, বিকজ অফ তার বডির বিভিন্ন পার্টস মানে ড্রেস নেই, এবং তার বডির যে বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গায় ইনজুরি মার্ক দেখতে পাওয়া যাচ্ছে উপর থেকে, এইগুলো দেখে পৃথিবীর কেউ বলতে পারে না, মানে একজন গ্রুপ ডি স্টাফ বা একজন নর্মাল সুইপারও যদি আরজি করে হয়, তারাও বুঝবে যেটা সুইসাইড নয়, ক্লিয়ার কাট কেস অফ মার্ডার। এইবার তারপরে তো আলটিমেটলি মার্ডার কেন হলো, কি জন্য হলো, এখানে একটা প্রশ্ন তাপসবাবু, আপনি সেদিন ডিউটি করছেন ফার্স্ট একদম গ্রাউন্ড ফ্লোরে, ঠিক 3rd ফ্লোর, মানে আপনার থেকে একটুখানি ওপরেই এত বড় ঘটনা ঘটলো, নৃশংস মর্মান্তিক ঘটনা ঘটলো, সারা রাত আপনি ডিউটি করতে সজাগ থাকছেন, কিচ্ছুটি আজ করতে পারলেন না? মেডিকেল কলেজের, যে কোনো মেডিকেল কলেজের, আরজি কর মেডিকেল কলেজ একটা এমন একটা জায়গায় আছে, এখানে তো পেশেন্টের লোড প্রচুর। আমার যেমন জেনারেল এমার্জেন্সি সারা রাত চলছে, মানে এটা একটা ডাইনামিক, মানে মুভমেন্টটা হচ্ছে আমার ওখানে একটা মেল এমার্জেন্সি, একটা ফিমেল এমার্জেন্সি, দুটো ডেড বডি এসছে সেই রাতে, আমি নিজে পোস্টমর্টমে পাঠিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো ডিপার্টমেন্ট প্লাস ওখানে চেস্ট ডিপার্টমেন্ট, সেখানেও প্রচুর পেশেন্ট ভর্তি আছে, সেখানেও একটা ডাইনামিক মুভমেন্ট ডাক্তার নার্স স্টাফদের থাকবেই। মানে এটা মেডিকেল কলেজ, এটা প্রাইমারি হেলথ সেন্টার বা অন্যান্য হেলথ সেন্টারের থেকে এটা সবসময় অ্যাক্টিভ থাকে। তো এবার আমার নিজেরও কনফিউশন যে একটা মেয়ে 3টের সময় তার বন্ধু বান্ধব মিলে 3টে না কটার সময় খেয়ে দিয়ে তার রুমে গেছে, 9:30 সেই টাইমগুলো তো দেখুন যা দেখানো হচ্ছে সেটা আমরা জানতে পারছি। আমি তো ওখানে যাইও নি, বা আমি ওখানে যাওয়ার জন্য আমি সম্ভব নয়, মানে উচিত নয়, তো টাইমটাও জানা সম্ভব নয়। এই ডিউরেশন আওয়ার্সে একটা মেয়েকে ফার্স্ট টাইম 9:30টার সময় পড়ে থাকতে দেখা গেল, মানে এটা খুব অদ্ভুত, এবং এটা আমি পৃথিবীর হিস্ট্রিতে আজ পর্যন্ত দেখিনি। বা আমরা যারা ইমার্জেন্সি ডিউটি করেছি তারা আমরা বিভিন্ন ডেড বডি বিভিন্ন কিছু দেখেছি, সেই অনুসারে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট বলা নয়, যে ক্রাইমটা ঘটেছে সেই ক্রাইমটা এক্সপ্লেন করা খুব মুশকিল, যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না, এটা আনবিলিভেবল। এখানে একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন যে একদম অসম্ভব বিষয়, বিশ্বাসযোগ্য নয়, এখানে আমাদের মনে একটা প্রশ্ন উঠছে যে আপনি যখন রয়েছেন, একটা শোরগোল পরে একটি মানুষ পাড়ায় যদি কেউ মারা যান, আমরা প্রত্যেকে খবর পেয়ে যাই নানানভাবে, এত বড় ঘটনা, খুন ধর্ষণ হচ্ছে হাসপাতালে, আপনাদের কেউ কিছু এসে বললো না? সারা রাত আপনি ডিউটিরত অবস্থায় রয়েছেন ওখানে, 9টা পর্যন্ত কেউ কিছু, মানে আমি তো কিছু দেখতে পাইনি। পলি ম্যাডামকে যখন উপর থেকে জানানো হয়েছে তখন এমার্জেন্সি লোক জানতে পেরেছে, আদারওয়াইজ কেউ এমার্জেন্সির কোনো, কারণ এমার্জেন্সিতে প্রচুর লোক থাকে, এত লোক থাকে মানে এত সেটা বলার বাইরে, পেশেন্ট ইন্টার্ন হাউস স্টাফ পুরো কানাঘুষো শুনছিলেন। কিচ্ছু না, কারণ সবাই তো এমার্জেন্সিতে খারাপ পেশেন্টগুলোই আসে, এবং আরজি করে মতো জায়গায় আসে কি দূর দূর থেকে
বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিক্ট থেকে রেফার আসে, কারোর মাথা ঘামানোর সময় থাকে না। কেউ যদি ক্রিমিনালরা যদি কিছু করেও থাকে, তা মানে এমার্জেন্সির আমি কেন, অন্য কোনো ডক্টর স্টাফ কারো পক্ষে সম্ভব নয় কোথায় কি চলছে, মানে আমার দু হাত দূরেও যদি কিছু হয় সেটাও বোঝা সম্ভব নয়। আমরা একমাত্র পেশেন্ট তখন কি হচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে, কাউকে সিপিআর দিতে হচ্ছে, কোনো ইন্টার্ন হাউস স্টাফ বা অন্যান্য কেউ কিচ্ছু বুঝতে পারবে। এই সঞ্জয় রায়, অভিযুক্ত সঞ্জয় রায়কে আগে কখন দেখেছেন হাসপাতালে? আমি ওকে সত্যি কথা বলতে চিনি না, যখন টিভিতে ফার্স্ট টাইম দেখলাম সেটাই। আর আমার একটা জিনিস মানে এখনো কনফিউশন আছে, আমি জানি না প্লাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ওকে অ্যারেস্ট করেছে, পুলিশ কোথা থেকে অ্যারেস্ট করেছে? একজন লোক ক্রাইম করে সেই লোকটা সারাদিন দেখতে পাচ্ছে সমস্ত মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনালি তোলপাড় হয়ে গেছে, সেই লোকটা তখনও প্লাটিনাম জুবিলি বিল্ডিং বা আরজি কর ক্যাম্পাসে থাকবে। এইটা আমি ভেবে খুব অবাক যে পুলিশ কোথা থেকে তুললো। কারণ কলকাতা পুলিশ যে বিভিন্ন এক্সপ্লানেশন দিচ্ছে, সেই এক্সপ্লানেশনগুলোর মানে ঘোড়াতেও হাসবে। এই যে ডাক্তারবাবুরা বিভিন্ন জায়গায় কেন রাস্তায় নেমেছে, কারণ এরা তো আর একটু অশিক্ষিত মূর্খ নয়, তারা সবাই ফরেন্সিক মেডিসিন পড়েছে, তাদের বেসিক নলেজ আছে। তো সেক্ষেত্রে সবারই একই প্রশ্ন যে কলকাতা পুলিশ এখনো কেন ঠিক করে বলতে পারলো না যে এই সঞ্জয় রায় কোথা থেকে ধরলো? আজ পর্যন্ত কি পুলিশ স্বীকার করেছে বা কোথা থেকে? ওই রাতে নাকি সঞ্জয় ভেতরে গেছিল, আপনি তো ডিউটি করছেন বিভিন্ন সময়, দেখা কি সম্ভব হচ্ছে? এটা সম্ভব না। এটা আমি কেন, এমার্জেন্সি প্রতিটা স্টাফকে ডেকে জিজ্ঞাসা করলেও বুঝতে পারবে, কারণ এমার্জেন্সিতে বিভিন্ন জনের বিভিন্ন কাজ থাকে, তারা কাজেই ব্যস্ত। কারণ এমার্জেন্সিতে একটা পেশেন্ট যদি ধরুন আমি ডিউটি করছি, কোনো পেশেন্ট দেখছি, ইনকেস কোনো পেশেন্টের এদিক থেকে ওদিক গেলে লোকজন তো এমনি পিটিয়ে দেবে আমাকে, যে আমার কনসেন্ট্রেশন থাকবে অনলি পেশেন্ট, আমার নয়। যারা ডক্টর বাকিরা কাজ করছে সমস্ত জায়গা থেকে সতর্ক থাকে ওই পর্যায়ে। কোনো পেশেন্ট অন স্পটও মারা যায়, তখন একটা পাবলিক এজিটেশন ক্রিয়েট হতে পারে, এবং বিভিন্ন সময় হয়েছে। সো এমার্জেন্সি যারা ডাক্তার ডিউটি করে তাদের পক্ষে মানে 10 হাত দূরেও কি হয়ে গেল এটা বুঝতে পারে না। তার কারণ হচ্ছে সবসময় পেশেন্টের কনসেন্ট্রেশন। আমি একা নই, ইন্টার্ন হাউসটা সবাই। এবার আমার দুটো জিনিস এখানে কয়েকটা জিনিস বলার আছে, মানে আমি যেটা নিয়ে সরব হয়েছি যে আরজি কর মেডিকেল কলেজে ক্রাইমটা হলো, ক্রাইম মার্ডার হোক রেপ হোক সেটা অ্যালিস্ট। এবার সেটা আমি যখনই স্টুডেন্টরা আন্দোলন শুরু করলো, একটা অথরিটির এগেনস্টে ব্লেম করছে যেখানে অনেক কিছু হতে পারে, তো তখন স্বাস্থ্য ভবনের উচিত কি ছিল? স্বাস্থ্য ভবনের উচিত ছিল আরজি কর থেকে পোস্টমর্টেমটাকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে করা উচিত ছিল। কোনোভাবেই আরজি করে করা উচিত নয়। এর মধ্যেও গাফিলতি 2 নম্বরই হয়ে থাকতে পারে। এটা সন্দীপ বাহিনীর গায়ের জোর, ক্ষমতা দেখিয়ে এটা করেছে। এক তো সন্ধ্যার পরে করা যায় না, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সূর্যাস্তের পরে কখনো করা হয়, সেটা ঠিক কথা। এনআরএস মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কাছে, এখানে কেন পোস্টমর্টেম হবে? এইটাই তো হচ্ছে প্রথম ডিসিশন যে স্বাস্থ্য ভবনের বড় বড় কর্তারা, প্রশাসনিক কর্তারা, তারা কেন এই ব্যাপারে সাবধান করলো না, বা কেন এই বডির, এবং যে অর্ডারটা বেরিয়েছিল আপনি দেখে থাকবেন, সে অর্ডার কপিতে লেখা ছিল পোস্টমর্টেম NRS/RG করে হবে। তো NRS নিয়ে যেতে পারতো। প্রথম কথা, পোস্টমর্টেম করার এখতিয়ার থেকেও বড় ব্যাপার, যদি প্রশাসন চায় আমি ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবো, তাকে অবশ্যই পোস্টমর্টেম করানো উচিত ছিল আরজি করের বাইরে। কারণ দিস ইজ দ্য প্লেস যেখানে ক্রাইমটা হয়েছে, তাহলে সেই হসপিটাল পোস্টমর্টেম করার হয় না। একটা প্রশ্ন, আপনি বারবার সন্দীপ বাহিনী খুনের হুমকি বলছেন, এত সাহস এই সন্দীপ বাহিনী কিভাবে এই গ্যাংটা চালাতো বলে আপনারা অভিযোগ করছেন? কি করতো এরা? সন্দীপ বাহিনী হচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কাজটা কিভাবে চলতো আমি বলছি। সন্দীপ ঘোষ যখন আরজি করে এসছে, তারপর থেকে ওর একটা টার্গেট ছিল। দেখুন, একটা মেডিকেল কলেজ, এর আগের যিনি প্রিন্সিপাল ছিলেন সেটা একটা গোল্ডেন পিরিয়ড ছিল, এবং আরজি করের যারা ডাক্তাররা, আমরা যারা MBBS পাস করেছি, তারা সত্যি খুব ইমোশনাল। আমি যেমন আমার বাড়ির পাশে চাকরি ছেড়ে আরজি করে নিয়ে যেতে আমার ফ্যামিলির সাথে অশান্তি হয়। এরকম প্রচুর ডাক্তার আছে, তারা সবসময় যারা আরজি করতে পাস করেছে, তারা প্রফেসর হয়ে কিন্তু আরজি করেই জয়েন করতে বলে, তাদের নিজেকে ধন্য বলে মনে করে যে আমাদের জন্য জীবনটা আরজি করেই কাটে। এবার সিন্ডিকেটে আমি আসছি। এবার সন্দীপ ঘোষের যেটা প্ল্যান হলো, আরজি করের যারা পুরনো প্রফেসর, যাদেরকে সবাই শ্রদ্ধা করে, তাদের সবাইকে একে একে রাতারাতি তাড়িয়ে দেওয়া। দিয়ে কি করা হলো যে হোস্টেলাইটটা একটা ইউনাইটেড থাকে, তাহলে হোস্টেলটাকে ভেঙে কিছু ডে স্কলার ছেলে, এই আশিস পান্ডে, ওকে টিএমসিবির কি প্রেসিডেন্ট বানিয়েছিল না কি বানিয়েছিল, ওদের একটা গ্যাং তৈরি করবে। সেই 8-10 জনের একটা গ্যাং আস্তে আস্তে প্রতিটা 4-5টা করে ছেলে তৈরি করে ওদের একটা সিন্ডিকেট তৈরি হলো। এই সিন্ডিকেটের কাজ ছিল কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে ভয় দেখানো, ওই এক্সাম নিয়ে ঝামেলা করা। আর এরা হচ্ছে চাঁদাবাজি, তোলাবাজি, এটা খুব বেশি করতো। এই মেয়েটা যেটা হয়েছে, এই মেয়েটা আমি যতদূর শুনেছি, আমি জানি না, আমি ওকে চিনিও না, ওদের বাড়ির কোনো একটা সূত্রে আমাকে বলছিল খুব প্রতিবাদী মেয়ে।
হতেই পারে। আর এরা হচ্ছে কি বলুন তো, মানে সন্দীপ বাহিনী, সন্দীপ ঘোষ, এই যে কলেজের ফেস্ট আসছে, যেটা নিয়ে তদন্ত হয়েছে কিনা আমার জানা নেই, সেপ্টেম্বরে ফেস্ট আসছে, বিভিন্ন সিঙ্গার আনা হয়, তো তার একটা 50-60 তার বেশি লাখ টাকা খরচ করে করা হয়। এবার এই সন্দীপ বাহিনী লাস্ট 2 বছর ধরে 2-3 বছর ফেস্ট করছে, তো ফেস্টে যে হিউজ অ্যামাউন্ট এরা তোলার পরে ফেস্ট হয়ে গেল, ওদের একটা অ্যামাউন্ট আমি যেটা জানি, সেই অ্যামাউন্ট ওরা নিজেদের ভিতর ভাগ বটরা করে গাড়ি ফাড়ি কিনে ওরা ফুর্তি করে। বিস্ফোরক তো। হ্যাঁ, এইবার ফুর্তি করে। এবারও সেপ্টেম্বরে ফেস্ট আসছিল, ওরা টাকা তোলা শুরু করেছে। এবার আমার কাছেও টাকা তুলতে চেয়েছিল, আমি এবার টাকা দিইনি, কারণ আমি জানি টাকা যখনই দেবো না, আমি তো ট্রান্সফার এর আগে 3 বছর ধরে চাইছি, নরক থেকে বেরোতে চাইছি, আমি জানি টাকাটা না দিলে ওরা আমাকে ট্রান্সফার করবে। এই আশায় আমি আগের বছরও টাকা দিয়েছি 5,000 টাকা, এই বছর আমি টাকা দিইনি, আমি ওয়েট করছিলাম যে আমাকে ট্রান্সফার করা হবে। আর সন্দীপ ঘোষ হচ্ছে বিভিন্ন, এই যে এগুলো তো ব্যাকবোনলেস সেমলেস প্রফেসর, যাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে, তারা হচ্ছে সন্দীপ ঘোষে যা বলে ইয়েস স্যার, নো স্যার, ওদের ওয়ার্ডেই নেই। যে মেয়েটি মারা গিয়েছেন তার কথা আপনি বলছেন, প্রতিবাদী মেয়ে, কি বলছেন একটু স্পষ্ট করে ওরা বলুন। যেটা ওর বাড়ির লোক বা বিভিন্ন আত্মীয় স্বজন বলছে যে ও নাকি একটু প্রতিবাদী মুখ ছিল, বিভিন্ন ব্যাপারে এগুলো মেনে নিত না। আর এরা তো চাঁদাবাজি জুলুমবাজি করে বেড়াতো, এবং রাতে 12টার পরে, বিশেষ করে রাতের দিকে চাঁদাবাজি বা জুলুমবাজি, যে কোনো জায়গায় টাকা তোলাটা খুব ইজি, বিভিন্ন জায়গা থেকে টাকা তোলে এরা। যেমন হচ্ছে এই উল্টো দিকে, আরজি করে উল্টো দিকে কিছু ক্যান্টিন আছে, এখানকার কিছু লোকজন, আমি যেহেতু 15 বছর আছে, আমাকে সবাই চেনে, আমাকে একদিন একজন ফোন করে এখানকার লোক বলছে ডাক্তারবাবু কি বলবো, আপনাকেও তো দেখেছি, আর আপনাদের এই ছেলেপুলে কি করতে শুরু করে, কি করছে, বলছে আপনি জানেন হোটেলে এসে 50,000 টাকা চাইছে ফেস্টের জন্য। এবার হোটেলকে কি বলেছে যে আমাদের ডাক্তারবাবুরা এখানে খায়, আপনি 50,000 টাকা দিন, না দিলে আমরা ডাক্তারবাবুদের এখানে আসা বন্ধ করে দেবো। হোটেল মালিক লোকাল লোক, সে কি আর ছেড়ে কথা বলবে, সে তার লোকাল লোকজনকে জানিয়েছে, আমাকে তখন জানা। আমি বললাম দেখো, এরা হচ্ছে আমাকেও মার্ডার থ্রেট দিয়েছে, আমি ওদের সাথেও নেই, পাশেও নেই, আমাকে ধরে রাখবো, আমি দলের ভিতরে নেই। তোমরা হয়তো ভাবছো যে আমি আরজি করে আছি মানে আমি ওদের সিনিয়র হিসাবে, না, আমি একদম নয়। তার মানে কি, এই যে আপনি খুনের হুমকি পেয়েছেন, এই সন্দীপ সিন্ডিকেটের অভিযোগ বারবার করছেন, আমাকে একা দিয়েছে তা নয়, এরা মানে আরজি করে প্রচুর লোককে, এরকম কত লোককে হুমকি দিয়েছে, তার ভয়ে মুখ খোলে না যে তাকে মার্ডার থ্রেট দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষ কি করতে, এই ফেস্টের জন্য বিভিন্ন প্রফেসরকে বলে তো 15,000 দেবে, 20,000 দেবে, এবং এই প্রফেসরগুলো তাই করতো। সন্দীপ ঘোষ লিস্ট বানিয়ে দিত, ওর এগেনস্টে যে ছেলেগুলো কথা বলতো তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো, আর ওর যে ছেলেগুলো তাদেরকে বেশি বেশি মার্কস দেওয়া হতো। এই সেক্স র্যাকেট, আর্থিক দুর্নীতি, মৃতদেহ পাচার, এগুলো কি শুনতেন? আর এটা তো মানে ওই ইয়েটা, যেটা সেক্স দুর্নীতি সম্পর্কে আমি জানি না, যেটা আমি জানি না সেটা আমি বেওয়ারিশ লাশ, ওটাও আমি জানি না, কিন্তু যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিস সেটা ডেফিনেটলি হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এর আগের যে ডেপুটি সুপার আক্তার আলী যে ক্লেমগুলো করেছে, হতেই পারে সেই ক্লেমগুলো ভুল, কিন্তু যে কমপ্লেনগুলো জমা পড়েছিল কেউ মুভ করলো না কেন, এবং তার তো একটা ভিজিলেন্স কমিশনে রিপোর্ট দেওয়া উচিত ছিল যে আক্তার আলী তাহলে দোষী, সেটা কি তারা করতে পেরেছে? আক্তার আলীর এগেনস্টে যদি আক্তার আলী সন্দীপ ঘোষের এগেনস্টে অ্যালিগেশনগুলো লাগায় যে এই অ্যালিগেশনগুলো ও ভুল দিয়েছে, তার কি তদন্ত রিপোর্টে বলেছে আক্তারদার সাথে? আমি বলছি যে এই যে প্রতিবাদী যে চরিত্রের কথা বলছেন, তাহলে আপনি একজন চিকিৎসক হিসেবে, আপনার সতীর্থ মারা গিয়েছেন, ওকে কিন্তু আপনিও দেখছেন, নিশ্চয়ই কখনো কখনো দেখেছেন বা মুখোমুখি হয়েছে। দেখুন, ওর ডিপার্টমেন্ট আলাদা, আমার ডিপার্টমেন্টও আলাদা, আর বেসিক্যালি আমার নিজেরই 4টে সার্জারি হয়েছে, এবং আমার মুভমেন্ট রেস্ট্রিক্টেড ছিল, আমি ডিউটি করতে আসতাম, আমার লিমিটেড টাইম। আর এই আরজি করে ঢোকার ব্যাপারে আমি হলো একটু ভয় পেলাম, কারণ আমাকে ঠেলা দিলে আমাকে ওটি করতে হবে পরের দিন। আপনার কি মনে হয় যে প্রতিবাদী চরিত্র ছিল বলেই আজকে ওই সন্দীপ ঘোষের গ্যাং ওকে টার্গেট করলো? সন্দীপ ঘোষের গ্যাং এই আরজি করে, যদি মানে যে কেউ ওদের এগেনস্টে কোনো কথা বললে তাদের গ্যাং তার উপরে ঝাঁপিয়ে পড়বে। মানে আপনি বলছেন এই যে ওদের গ্যাংই তার মানে প্রতিশোধ বা প্রতিবাদ এই বিষয়ে থাকতে পারে? দেখুন, এইটা তো তদন্তের আওতায় আনা উচিত। কলকাতা পুলিশ কি করেছে আমি জানি না, এবং সিবিআই দেখছে, সিবিআই অন্তত খতিয়ে দেখা উচিত এই যে চাঁদাবাজি জুলুমবাজি এর শিকার কিনা মেয়েটা, এবং মেয়েটা কোনো কিছুর হয়তো প্রোটেস্ট করেছিল সেটার জন্য কোনো শিকার কিনা, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে। আর এই যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে যেটা দেখাচ্ছে, সেইটা নিয়েও আমি একা নয়, আমি তো মুভমেন্ট, আমি ইন সার্ভিস ডক্টর, যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, এই প্রশ্নগুলোই সমস্ত মেডিকেল কলেজে ডাক্তারদের ভিতরে রয়েছে। আপনি মুখ খুলছেন, আপনি ভয় পাচ্ছেন না যে আপনাকে যে থ্রেটের কথা আপনি বলছেন বারবার? ম্যাক্সিমাম কি হবে, আমাকে দুটো গুলি মারবে, গুলি করলে কি হবে, কিন্তু তাই বলে তো দিনের পর দিন, নাহলে ডাক্তারবাবুদের এরপরে হেলথ সিন্ডিকেট যেভাবে পশ্চিমবঙ্গে ছেয়ে গেছে, এরপরে তো মানুষের ট্রিটমেন্ট হবে না। বা আমি ডাক্তার হয়ে কী করবো, ধরুন আরজি কর থেকে পাশ করেছি, এরপরে আমি বাইরে কোথাও যদি পেশেন্ট দেখতে যাই, সবসময় যে পেশেন্ট ঠিক হবে তা তো নয়, পেশেন্টের বাড়ির লোক বলতে পারে ও আপনি তো সন্দীপ ঘোষের কলেজ থেকে পাশ করেছেন, আপনি আর কি চিকিৎসা করেন, এর কি উত্তর দেবো? এবং একটা হিউজ পোর্শনের ডাক্তার এই যে ডিউরেশনে যে জিনিসগুলো প্রচার হয়েছে, এক্সামে বিভিন্ন গাফিলতি, টুকে লেখা,
তাদের লোক, এরা তো মানুষ ট্রিটমেন্ট করবে, এরা তো অন্য কিছু করবে না। মাস্ক দেখিয়ে তো পেশেন্টের ট্রিটমেন্ট ছাড়া কি করবে? তারা যদি ভুল শেখে ভবিষ্যতে তো মানুষই মরবে। তো আমি এখান থেকে আজ যদি সরব না হই, মেবি হতে পারে যে আমার এরপরে ডেথ থ্রেট, আমার মার্ডার থ্রেট বা মেরেও দিতে পারে। তাই বলে যদি আমি চুপ থাকি, তো এরপরে আমাদের হেলথ সিস্টেমটা কিছু থাকবে না, এবং এই যে ডাক্তারি ফ্যাটার্নিটি, তাদের কোনো সম্মান থাকবে না। আর একটা কথা ভাবুন না, পশ্চিমবঙ্গে এখানে আরজি করেই বা পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে স্টুডেন্ট তো শুধু আরজি করেন, মানে পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এখানে পড়তে এসছে। ইভেন নেপালের একটা কোটা আছে, 2 জন করে পড়ে। এরা যখন পাশ করে অন্য স্টেটে যাবে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এটা হয়, ওরাও তো হিউমিলিয়েশনের সামনে পড়তে পারে যে আপনি তো এই ডিউরেশনে পাশ করেছেন, কারণ আপনি জানেন না কিছু, আপনি পাশ করেছেন টাকা দিয়ে। এই উত্তরটা দিলে, এই টোনটিং করলে আমি কি তাকে ডিফেন্ড করতে পারবো, নাকি ডিফেন্ড করার জায়গায় থাকবে? একদম এটা সম্ভব নয় কারণ। একদম। আরজি করে তিনি কর্মরত চিকিৎসক, তিনি বারবার বললেন তিনিও নাকি এই যে হুমকি, অর্থাৎ মেরে ফেলার হুমকি, এর শিকার হয়েছেন। এবং তিনি একাধিক প্রশ্ন তুললেন। তিনি এই প্রশ্নও তুললেন যে মেয়েটিকে মারা হয়েছে, খুন করা হয়েছে, তিনি কি কিছু জেনে গিয়েছিলেন? এই প্রশ্নও তিনি আবার তুলে দিলেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।